আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো স্থিতিবিদ্যা, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অধ্যায় ৮। আমরা গত ক্লাসে স্থিতিবিদ্যার কিছু প্রাথমিক অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু আলোচনা করব সমবিন্দু বল সংক্রান্ত আলোচনার কিছু অংশ দেখা উল্লেখ করছে। এখানে তাহলে আমরা এখানে দুইটি ফিগার অঙ্কন করলাম। এখানে ও বিন্দুতে পি ও কিউ মানের দুটি বল ক্রিয়াশীল, অর্থাৎ এই দুটি বলের ক্রিয়াবিন্দু ও বিন্দু, এই কারণে এরা সমবিন্দু। এদের ক্রিয়ারেখা ভিন্ন ভিন্ন, অর্থাৎ এরা ভিন্ন রেখা বরাবর ক্রিয়াশীল। তো এখানেও সমবিন্দু ভিন্ন রেখা বরাবর ক্রিয়াশীল, এখানেও দুইটা বল সমবিন্দু, তাদের ক্রিয়ারেখা ভিন্ন ভিন্ন। তো এই চিত্র আর এই চিত্রের মধ্যে পার্থক্য হলো এখানে দুইটি বলের মধ্যবর্তী কোণ হলো সূক্ষ্মকোণ, আর এখানে দুইটি বলের মধ্যবর্তী কোণ হলো স্থূলকোণ। তাহলে ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত দুটি বলের লব্ধি আমরা বলের সামান্তরিক সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারব। লম্বাংশ সূত্র ব্যবহার করা যায়। তাহলে সমবিন্দু দুটি বলের লব্ধি আমরা এই ক্ষেত্রে বলের সামান্তরিক সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারব। তাহলে বলের সামান্তরিক সূত্র কি? যে কোনো বিন্দুতে ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত দুইটি বলকে যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা যায়, তাহলে ওই বলদ্বয়ের সাধারণ ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা বল দুটির লব্ধির মান ও দিক সূচিত হবে। তাহলে আমরা যদি পি বলের এখানে মনে করি যে পি বলকে আমরা ও এ দ্বারা মানে দিকে সূচিত করলাম, অর্থাৎ আমরা পি বলকে ও এ দ্বারা মানে দিকে সূচিত করলাম। তাই আমরা এইভাবে লিখতে পারি, অথবা এইভাবেও লেখা যায়, এবং কিউ বলকে ও বি দ্বারা আমরা মানে ও দিকে সূচিত করলাম। তাহলে এখানে কিউ বল হলো আমাদের ও বি দ্বারা মানে ও দিকে সূচিত। তাহলে এখানে কোনো বিন্দুতে ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত দুইটি বলকে যদি কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা যায়, তাহলে আমরা ও এ এবং ও বি এই দুইটা সন্নিহিত বাহুকে আমরা সামান্তরিক একটা সন্নিহিত বাহু ধরে আমরা একটা সামান্তরিক অঙ্কন করি। তাহলে ও এ সি বি আমরা একটা সামান্তরিক পাইলাম। এই সামান্তরিকের কর্ণ ওসি, তাহলে ওসি বরাবর আমরা এই দুইটা বলের লব্ধির মান ও দিক সূচিত হবে। তাহলে এখানে আমরা পাব যে ওসি ইকুয়াল টু
পি প্লাস কিউ, অর্থাৎ এখানে যদি আমরা দুইটা বলের লব্ধি আর ধরে নেই তাহলে আর ইকুয়াল টু পি প্লাস কিউ। তাহলে আমরা বলতে পারি যে বলের সামান্তরিক সূত্র তার বিবৃতি হবে এরকম যে কোনো বিন্দুতে ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত দুইটি বলকে যদি কোনো সামান্তরিকে দুইটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা যায় তাহলে ওই বলদ্বয়ের সাধারণ ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা বল দুইটির লব্ধির মান ও দিক সূচিত হবে। তাহলে এখানে ও এ সিবি সামান্তরিকের ও এ এবং ওবি বরাবর যথাক্রমে পি ও কিউ মানের বল ক্রিয়াশীল, অর্থাৎ ও এ এবং ওবি দ্বারা যথাক্রমে পি বল ও কিউ বল মানে ও দিকে সূচিত করে। তাহলে এই দুইটা বলের লব্ধি কর্ণবস্তী দ্বারা মানে ও দিকে সূচিত হবে। তাহলে আমরা পাইলাম লব্ধি ইকুয়াল টু পি প্লাস কিউ। তো এখানে আমরা আগে থেকে জানি বা ফিজিক্সও আমরা পড়েছি যে এরকম লব্ধির মান নির্ণয়ের সূত্র হবে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে লব্ধির মান নির্ণয় করতে পারব। আর লব্ধির দিক হবে এখানে আমরা থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা লব্ধির দিক নির্ণয় করতে পারব এই সূত্রের সাহায্যে। তাই যাই হোক, আমরা বলতে পারি যে সমবিন্দু দুইটি বল যদি ভিন্ন রেখা বরাবর ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধির মান এবং দিক নির্ণয়ের জন্য আমরা এই সকল সূত্র ব্যবহার করব। তো এখন লক্ষ্য করো, এখানে আমাদের ও এ সিবি সামান্তরিকের এই দিকে আমাদের পি মানের বল, ও বি বরাবর কিউ মানের বল ক্রিয়াশীল, আর ওসি বরাবর তাদের লব্ধি ক্রিয়াশীল, আর মানের বল লব্ধি। আমরা এই কোণটা ধরলাম থিটা, আর এখানে বল দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হইল আলফা। পি এবং কিউ হলো এখানে অংশক বল, আর হইল লব্ধি। অংশক বল দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, আর লব্ধি বল পি বলের ক্রিয়ারেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা যদি এই বাহুকে এইভাবে বর্ধিত করি তাহলে এই কোণটা আমাদের আলফা এবং এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা, আর এই কোণটা হবে আমাদের, তো যেহেতু এই কোণ হবে আমাদের আলফা মাইনাস থিটা, তাহলে এই কোণটা হবে আমাদের আলফা মাইনাস থিটা।
এখানে আমরা যদি ও এ সি ত্রিভুজ বিবেচনা করি, ও এ সি একটা ত্রিভুজ বিবেচনা করি, তাহলে এই ত্রিভুজে ওএসি ত্রিভুজে সাইন সূত্রানুসারে পাই সাইন সূত্রানুসারে পাই আমরা যখন ও এ বাহু নিব, অর্থাৎ ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য তাদের বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তো এখানে আমাদের ও এ এই বাহুর বিপরীত কোণ হল সাইন আলফা মাইনাস থিটা। আর এখানে আমরা যখন এসি নেব, এসি, তাহলে এখানে আমরা নেব সাইন থিটা। আমরা যখন ওসি বাহু নিব, তখন আমরা নিব সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, এই কোণটা নিব। কারণ আমাদের ওএসি ত্রিভুজের ওসি বাহুর বিপরীত কোণ এটা, ও এ বাহুর বিপরীত কোণ আমাদের আলফা মাইনাস থিটা এবং এসি বাহুর বিপরীত কোণ হলো আমাদের থিটা। তো এখানে আমরা যদি ও এ ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা এসি ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল টু ওসি ডিভাইডেড বাই সাইন আলফা, আমরা সাইন আলফা নিলাম। তো এখন আমরা যদি বল ব্যবহার করি যে ও এ দ্বারা পি বল মান ও দিকে সূচিত হয়, তাহলে আমরা এখানে যদি পি বল ব্যবহার করি, এখানে আলফা মাইনাস থিটা, খেয়াল করো, যেহেতু ও এ সিবি একটি সামান্তরিক, আর আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। তো যেহেতু ও বি এবং এসি সমান এবং ও বি সমান্তরাল এসি, তাহলে আমরা বলতে পারি ও বি এসি ইকুয়াল টু কিউ। অর্থাৎ আমরা এসি কে কিউ বল দ্বারা মানে ওদিকে সূচিত করতে পারি। তাহলে আমাদের এসি বরাবর এখানে কিউ মানের বল ক্রিয়াশীল। তাহলে আলফা মাইনাস থিটা আমরা যদি কিউ বলের ডিরেকশান এদিকে দেই, যেই দিকে কিউ বলের দিক, আর এখানে যদি আমরা আর বলের ডিরেকশান দেই এইদিকে আর এর দিক, তাহলে এই কোণ আর এই কোণ যেহেতু বিপ্রতীপ, তাহলে এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমরা বলতে পারি এই আলফা মাইনাস থিটা কোণ হলো কিউ এবং আর বলের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে যদি আমরা এইভাবে লিখি যে আলফা মাইনাস থিটা এই কোণ হইল কিউ এবং আর বলের মধ্যবর্তী কোণ। তারপরে এত ইকুয়াল টু এসি দ্বারা সূচিত হলো আমরা কিউ বল, তাহলে এখানে কিউ ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে থিটা কোণ হলো আমাদের এই পি বল এবং আর বলের মধ্যবর্তী কোণ, তাহলে সাইন এখানে পি এবং আর বলের মধ্যবর্তী কোণ হল আমাদের থিটা। তারপরে আমরা ওসি দ্বারা
আর বলকে মানে ও দিকে সূচিত করলাম, তাহলে আর ডিভাইডেড বাই এখানে আলফা, তাহলে আলফা কোণ হলো পি এবং কিউ বলের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে আমরা সাইন পি এবং কিউ বলের মধ্যবর্তী কোণ হলো আলফা। তাহলে আমাদের এই যে আমরা একটা সূত্র পাইলাম যে এখানে এই সূত্রটা হলো বলের সাইন সূত্র, বলের সাইন সূত্র, বলের সাইন সূত্র নামে পরিচিত। তাহলে এখানে খেয়াল করি পি কিউ আর, এখানে তিনটি বল, এরা সমবিন্দু, অর্থাৎ এরা একটা বিন্দুতে ক্রিয়াশীল। পি কিউ আর তিনটি সমবিন্দু বল। পি কিউ এই দুইটি বল হলো অংশক বল, আর হলো তাদের লব্ধি। তাহলে বলের সাইন সূত্র দুইটি অংশক এবং তাদের লব্ধির ক্ষেত্রে প্রযোজ্য। আর এখানে এই বিন্দুতে ক্রিয়ারত বলগুলি সাম্যাবস্থার সৃষ্টি করবে না। কারণ হলো ও বিন্দুতে যখন একটা বস্তুর উপর পি এবং কিউ মানের বল ক্রিয়াশীল হলো, তখন তাদের সম্মিলিত ক্রিয়ার ফলে এই ক্ষেত্রে কিন্তু একটি একক বলের সৃষ্টি হয়েছে আর। তাহলে এই পয়েন্টে যদি বস্তুটি সাম্যাবস্থায় থাকতে হয়, তাহলে আর মানের সমান একটা বিপরীতমুখী বল প্রয়োজন সাম্যাবস্থার জন্য, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে বলের সাইন সূত্র যখন আমরা প্রয়োগ করব, তখন বস্তুটি সাম্যাবস্থায় থাকবে না, সাম্যাবস্থার প্রয়োজন নাই, সাম্যাবস্থার সৃষ্টি করে না। তাহলে বলের সাইন সূত্র কি? যে কোনো বিন্দুতে যদি ভিন্নরেখা বরাবর তিনটা বল ক্রিয়াশীল হয়, তিনটা বলের মধ্যে দুইটা অংশক থাকবে এবং একটা লব্ধি থাকবে, তাহলে প্রত্যেকটা বলের মান হবে অপর দুটির ক্রিয়ারেখার অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। তো এটাই হবে আমাদের বলের সাইন সূত্র। তাহলে আজকে আমরা যে অংশটুকু নিয়ে আলোচনা করলাম সেটা হলো বলের সামান্তরিক সূত্র, তারপরে বলের সাইন সূত্র। তা আমরা বলের সাইন সূত্র কি এই সম্পর্কে আমরা একটা ধারণা পাইলাম। তারপরে আমরা আরেকটু লক্ষ্য করি, এখন আমরা একটু আলোচনা করব তোমার অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ, অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ প্রজেকশন নিয়ে আমরা একটু আলোচনা করব। তে আমরা একটু লক্ষ্য করি, এখানে OX আমরা একটা রেখাংশ নিলাম, এখানে আমরা AB রেখাংশের লম্ব অভিক্ষেপ চাচ্ছি কার উপর? OX এর উপর। তাহলে AB রেখাংশের প্রান্ত বিন্দু থেকে আমাদের দুইটি লম্ব অঙ্কন করতে হবে। আমরা দুইটা লম্ব অঙ্কন করলাম, মনে করি একটি AC আর একটা হলো BD, তাহলে দুইটি কিন্তু আমাদের লম্ব। তাহলে এই ক্ষেত্রে C এবং D বিন্দু দুটি হলো লম্বের পাদবিন্দু। তাহলে AC লম্বের পাদবিন্দু হলো C, BD লম্বের পাদবিন্দু হলো D, আর পাদবিন্দু দ্বয়ের মধ্যকার যে দূরত্ব CD, এই CD হলো আমাদের AB রেখাংশের লম্ব অভিক্ষেপ। তাহলে এখানে আমরা বলতে পারি OX রেখার উপর AB এর লম্ব অভিক্ষেপ CD। তাহলে এখানে বলা যায় যে OX
এর উপর এবি এর লম্ব অভিক্ষেপ ইকুয়াল টু সিডি, আমরা এটা বলতে পারি। এখন এ বিন্দু থেকে যদি আমরা এখানে লম্ব আঁকি, যে এই লম্ব আঁকলাম, এই লম্ব আঁকলাম, তাহলে এখানে সিডি এবং এই কিন্তু সমান, তাহলে আমরা এখানে বলতে পারি সি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এই। আচ্ছা, এখন আমরা যদি এইভাবে এই ফিগারটাকে এইভাবে নিয়ে আসি যে ও এক্স আর এখানে এ বি ই, অর্থাৎ আমরা এই বিন্দু দিয়ে আরেকটা রেখা কল্পনা করি, তাহলে এখানে বলা যায় ও এক্স রেখার উপর এ বি এর লম্ব অভিক্ষেপ এই, তাহলে আমরা এটা বলতে পারি, এই ফিগারই বলা যায়। তো এখন আমরা যখন পি বল দ্বারা এবি রেখাংশকে মানে ও দিকে সূচিত করব, যে পি ইকুয়াল টু এবি, অর্থাৎ এখানে এবি রেখাংশ পি বল দ্বারা মানে ও দিকে সূচিত হলো, তাহলে এখানে আমরা এই দিকে দিলাম পি মানের বল, অর্থাৎ পি মানের বল এবি দ্বারা মানে ও দিকে সূচিত। তাহলে এখানে কোনো রেখাংশের লম্ব অভিক্ষেপ ইকুয়াল টু ওই রেখাংশ দ্বারা সূচিত বলের লম্বাংশ, সূচিত বলের লম্বাংশ। তাহলে আমরা যদি এখানে পি বল যদি না দেই, তাহলে আমরা বলতে পারি যে ও এক্স রেখার উপর এ বি এর অভিক্ষেপ এই, আর যখনই আমি এই পি বল দ্বারা এ বিকে মানে দিকে সূচিত করব, তখন লম্ব অভিক্ষেপটাই এই পি বলের জন্য লম্বাংশ হবে। তাহলে এখানে বলা যায় ও এক্স বরাবর বা ও এক্সের দিকে, ও এক্স বরাবর পি বলের লম্বাংশ ইকুয়াল টু এই। তাহলে আমরা এখানে লম্বাংশ পাইলাম, ও এক্স বরাবর পি বলের লম্বাংশ ইকুয়াল টু এই। তাহলে এ বি রেখার লম্ব বিক্ষেপ হলো এই বল দ্বারা সূচিত বলের জন্য লম্বাংশ। তাহলে আমরা এই পাইলাম। এখানে ও এক্স বরাবর বলতে আসলে কি বুঝি, তাহলে এখানে ও এক্স বরাবর বা ও এক্সের দিকে, এই কথাগুলোর অর্থ হইল যে ও এক্স একটি দিক নির্দেশক সরল রেখা, ও এক্স একটি নির্দিষ্ট দিক নির্দেশক সরল রেখা, একটা নির্দিষ্ট দিক নির্দেশক সরলরেখা।
তো এখানে ও এক্স বরাবর কথাটার অর্থ হইল যে ও এক্স একটা নির্দিষ্ট দিক নির্দেশক সরলরেখা নির্দেশ করে। তাহলে লম্বাংশ কোনো নির্দিষ্ট দিক ছাড়া লম্বাংশ নির্ণয় করা সম্ভব নয়। তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট দিক লাগবে, যে ও এক্স বরাবর। তাহলে পি বলের লম্বাংশ আমাদের এখানে হচ্ছে এই, যেহেতু পি বল এ বি দ্বারা মানে ও দিকে সূচিত হয়। তাহলে এখানে আমরা যখন এই কোণটাকে আমরা থিটা নিব, ধরলাম থিটা, তাহলে এখানে পাচ্ছি cos থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ এই ডিভাইডেড বাই এ বি। তাহলে এই সমান কত? সমান পি cos থিটা, পি cos থিটা। তাহলে এখানে আমরা এর মান পাইলাম পি cos থিটা। তাহলে লম্বাংশ যখন আমরা বের করব, তাহলে এক নাম্বার হবে এখানে যে বলের লম্বাংশ বের করব ওই বলের মান দিতে হবে। আর বলের ক্রিয়ারেখা আর নির্দিষ্ট দিক রেখার মধ্যবর্তী কোণের কোসাইন অনুপাত দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা বলতে পারি কোনো নির্দিষ্ট দিক বরাবর কোনো বলের লম্বাংশ হলো ওই বলের মান এবং বলের ক্রিয়ারেখা ও নির্দিষ্ট দিক রেখার অন্তর্ভুক্ত কোণের কোসাইনের গুণফল। তাহলে এটা হবে আমাদের লম্বাংশ। তাহলে আমরা লম্বাংশ পাইতে হলে আমাদের বলের মান লিখতে হবে, আর বলের ক্রিয়ারেখা আর নির্দিষ্ট দিক রেখার অন্তর্ভুক্ত কোণের কোসাইন অনুপাত দ্বারা গুণ দিতে হবে। তাহলে আমরা লম্বাংশ পাব। তো এখন আমরা একটু লক্ষ্য করি, সেটা হলো, তাহলে আমরা বলতে পারি কোনো নির্দিষ্ট দিক ছাড়া লম্বাংশ নির্ণয় সম্ভব নয়। আমাদের লম্বাংশ নির্ণয় করতে হলে একটা নির্দিষ্ট দিক লাগবে। তাহলে কোনো নির্দিষ্ট দিকে আমাদের লম্বাংশ নির্ণয় করতে হবে, আর বলের ক্রিয়ারেখা লাগবে, অর্থাৎ কোনো বল যে রেখা বরাবর ক্রিয়া করে তার একটা ক্রিয়ারেখা লাগবে। তাহলে বলের ক্রিয়ারেখা আর নির্দিষ্ট দিক রেখার মধ্যবর্তী কোণের কোসাইন অনুপাত দিব, আর যে বলের লম্বাংশ বের করব ওই বলের মান দ্বারা আমরা গুণ করব। তাহলে আমাদের লম্বাংশ পাওয়া যাবে। এখন আমরা যদি এইভাবে লক্ষ্য করি যে এখানে ও এক্স আমরা একটা নির্দিষ্ট দিক রেখাংশ নিলাম, ও বিন্দুতে এখানে মনে করি পি মানের বল ক্রিয়াশীল, আর এখানে মনে করি লব্ধি আর এর ক্রিয়াশীল, এখানে আমরা ধরে নিলাম এখানে কিউ মানের বল ক্রিয়াশীল। তাহলে ও বিন্দুতে পি কিউ আর মানের তিনটা বল ক্রিয়াশীল। এখানে পি বলের ক্রিয়ারেখা ও এক্সের সাথে আলফা কোণ উৎপন্ন করে, লব্ধি বলের ক্রিয়ারেখা বিটা কোণ উৎপন্ন করে, এটা থিটা দেই, থিটা কোণ উৎপন্ন করে, এবং কিউ বলের ক্রিয়ারেখা ও এক্সের সাথে বিটা কোণ উৎপন্ন করে। তাহলে এখানে আমরা স্পষ্টত লিখতে পারি ও এক্স বরাবর পি বলের লম্বাংশ, পি এর লম্বাংশ কিউ বলের লম্বাংশ আর বলের লম্বাংশ। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু পি বলের লম্বাংশ চাচ্ছি তাহলে এখানে পি বলের মান দিতে হবে, আর ও এক্স বরাবর তাহলে পি বলের ক্রিয়ারেখা ও এক্সের সাথে যে কোণ উৎপন্ন করে, তাহলে পি বলের ক্রিয়ারেখা ও এক্সের সাথে মধ্যবর্তী কোণ হলো আলফা, তাহলে পি কজ আলফা, পি কজ আলফা। এইটা হলো পি বলের লম্বাংশ কোণ বরাবর? ও এক্স বরাবর। তারপরে কিউ বলের লম্বাংশ কত? তাহলে কিউ বলের ক্রিয়ারেখা ও এক্সের সাথে বিটা কোণ উৎপন্ন করে,
তাহলে এখানে কিউ বলের লম্বাংশ চাচ্ছি আমরা, তাহলে কিউ বলের মান দেব, আর কিউ বলের ক্রিয়ারেখা আর ও এক্সের মধ্যবর্তী কোণের কোসাইন দ্বারা গুণ দিব। তাহলে কিউ কস বিটা, কিউ কস বিটা। এখানে আর বলের লম্বাংশ চাচ্ছি, তাহলে আমাদের আর বলের মান নিতে হবে, আর আর বলের ক্রিয়ারেখা এবং ও এক্সের মধ্যবর্তী কোণের কোসাইন দ্বারা গুণ দেব। তাহলে আমরা একটা নির্দিষ্ট দিক বরাবর প্রত্যেকটা বলের লম্বাংশ আমরা বের করলাম। তাহলে লম্বাংশই হবে বলের মান নেব, বলের ক্রিয়ারেখা ও নির্দিষ্ট দিকরেখার অন্তর্ভুক্ত কোণের কোসাইন অনুপাত দ্বারা গুণ দিব, তাহলে লম্বাংশ পাওয়া যাবে। তাহলে আমরা একটা লম্বাংশ বের করলাম। এখন আমরা যদি আরেকটা ফিগারে যাই, খেয়াল করি, এখন যদি আমরা এইভাবে লক্ষ্য করি যে ও বিন্দুতে আমাদের এইদিকে পি মানের বল, পি মানের বল এখানে ও এক্স বরাবর ক্রিয়াশীল, এখানে আর ক্রিয়াশীল, এই কোণটা হলো আমাদের থিটা, এইদিকে কিউ মানের বল ক্রিয়াশীল, ও এক্সের সাথে উৎপন্ন কোণের পরিমাণ হলো আমাদের আলফা। তাহলে এই চিত্র অনুযায়ী আমরা বলতে পারি যে ও এক্স বরাবর পি বলের লম্বাংশ, তাহলে পি বলের ক্রিয়ারেখা আর ও এক্স একই রেখা হওয়ায়, একই দিকে হওয়ায় এদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে পি বলের লম্বাংশ, পি বলের মান দিব, আর ইন্টু কস 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রির মান হলো 1, তাহলে এখানে হবে পি। তাহলে ও এক্স বরাবর পি বলের লম্বাংশ হবে পি, আর ও এক্স বরাবর আমাদের আর বলের লম্বাংশ হবে এখানে আর কস থিটা, ও এক্স বরাবর কিউ বলের লম্বাংশ হবে কিউ কস আলফা। তাহলে আমরা দুইটি চিত্রের সাহায্যে একটা নির্দিষ্ট দিক বরাবর আমরা 3টা বলের লম্বাংশ লিখলাম। তা আশা করি তোমরা এগুলি বুঝতে পারছ। তাহলে আমরা আগেই বলছি যে লম্বাংশ নির্ণয় করতে হলে বলের মান এবং বলের ক্রিয়ারেখা ও দিক নির্দিষ্ট রেখার অন্তর্ভুক্ত কোণের কোসাইন অনুপাত দ্বারা গুণ করলে লম্বাংশ পাওয়া যাবে। তাহলে এখন আমরা যদি এরকম একটি ফিগার চিন্তা করি, যে মনে করি এখানে ও এ সিবি একটা সামান্তরিক নির্দেশ করে, ও এ সিবি একটা সামান্তরিক, আমরা ও এ বরাবর পি মানের বল দিলাম, ও বি বরাবর কিউ মানের বল সূচিত করলাম। তাহলে বলের সামান্তরিক সূত্র অনুযায়ী এখানে দুইটা বলের লব্ধি কর্ণ ও সি দ্বারা মানে ওদিকে সূচিত ধরলাম লব্ধির মান আর। আমরা এ বিন্দু থেকে ও এক্সের উপর এ এর লম্ব আঁকলাম, লম্ব, এখানে বিএম লম্ব আঁকলাম, এখানে সিএন লম্ব আঁকলাম। তাহলে আমরা এটুকু বলতে পারি যে ও এক্স বরাবর পি বলের লম্বাংশ সমান কিউ বলের লম্বাংশ আর বলের লম্বাংশ। তাহলে এখানে বলা যায়, খেয়াল করো, যেহেতু ও এক্স বরাবর আমরা পি বলের লম্বাংশ, যেহেতু আমি এখানে পি বল ও এ দ্বারা মানে ও দিকে সূচিত, আর এ বিন্দু থেকে এখানে লম্ব অঙ্কন করা হলো, তাহলে ও এক্স রেখার উপর ও এ রেখাংশের লম্ব অভিক্ষেপ হলো ও এল।
তাহলে এই লম্ব অভিক্ষেপ ওএল হবে পি বলের জন্য লম্বাংশ। তাহলে এখানে পি বলের লম্বাংশ হলো আমাদের ওএল। আর এখানে কিউ বল আমাদের ওবি দ্বারা মানে ওদিকে সূচিত, ওবি দ্বারা মানে ওদিকে সূচিত। তাহলে বি বিন্দু থেকে আমরা ও এক্স রেখার উপর বিএম লম্ব আঁকলাম। তাহলে ও এক্স রেখার উপর ওবি রেখাংশের লম্ব অভিক্ষেপ ও এম, আর এই লম্ব অভিক্ষেপ ও এম হবে আমাদের কিউ বলের লম্বাংশ। তাহলে কিউ বলের লম্বাংশ হবে আমাদের ও এম, ও এম। তাহলে এখানে আর বল ওসি দ্বারা মানে ওদিকে সূচিত, তাহলে আর বল ওসি দ্বারা মানে ওদিকে সূচিত। আমরা সি বিন্দু থেকে ও এক্স রেখার উপর সিএন লম্ব আঁকলাম। তাহলে আমরা বলতে পারি ও এক্স রেখার উপর ওসি রেখাংশের লম্ব অভিক্ষেপ ও এন, আর এই ও এন হবে আর বলের জন্য লম্বাংশ। তাহলে এখানে আর বলের লম্বাংশ হবে ও এন। আর এখানে ও এ সিবি যেহেতু সামান্তরিক, তাহলে ওবি ইকুয়াল টু এসি এবং ওবি সমান্তরাল এসি। কাজেই ও এক্স রেখার উপর ওবি এবং এসি এর লম্ব অভিক্ষেপ সমান হবে। তাহলে ওবি এর লম্ব অভিক্ষেপ কত? ও এম। আর এসি এর লম্ব অভিক্ষেপ কত? এল এন। এই দুটি অভিক্ষেপ সমান হবে। এটা কারণ হলো যে ও এ সিবি সামান্তরিকের ওবি ইকুয়াল টু এসি এবং ওবি সমান্তরাল এসি হওয়ায় ও এক্স রেখার উপর ওবি এবং এসি রেখাংশ দুইটির লম্ব অভিক্ষেপ সমান, লম্ব অভিক্ষেপ সমান। তা এখন আমরা যদি পি এবং কিউ হইল অংশক বল, আর হইল আমাদের লব্ধি বল, আমরা যদি এই দুইটা অংশক যোগ করি, তাহলে দুইটা অংশক যোগ করলে কি হয় যে ও এক্স বরাবর পি এবং কিউ বল দুইটির লম্বাংশের বীজগাণিতিক যোগফল। তাহলে পি বলের লম্বাংশ হইল আমাদের ওএল, আর কিউ বলের লম্বাংশ হইল আমাদের ওএম। তাহলে আমরা যদি ওএম এর মান হইল আমাদের কি? এল এন। তো ওএল আর এল এন আমরা যোগ করে দিলাম, তাহলে পায়ে গেলাম আমরা ওএন। তো ওএনটা হলো আমাদের ও এক্স বরাবর লব্ধির লম্বাংশ। তাহলে এটা হলো ও এক্স বরাবর পি ও কিউ বলদ্বয়ের লম্বাংশের বীজগণিতীয় যোগফল সমানেত। তাহলে আমরা বলতে পারি কোনো নির্দিষ্ট দিক বরাবর দুইটি বলের লম্বাংশের বীজগণিতীয় যোগফল ওই দিক বরাবর বল দুইটির লব্ধির লম্বাংশের সমান। তো এটাই হলো আমাদের কি? লম্বাংশের উপপাদ্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে অংশটুকু পড়লাম আমরা সবাই বাসায় একটু চেষ্টা করব। আমরা আগামী ক্লাসে এই লম্বাংশের সূত্র এবং অভিক্ষেপ নিয়ে আরেকটু আলোচনা করব। তোমরা বাসায় একটু চেষ্টা করো। তাই ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।